ভিসা, ওয়ার্ক পারমিট কিংবা কনসুলার সেবা পেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বিশ্বের 13টি প্রভাবশালী দেশ। বুধবার ঢাকা জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ বিশেষ অনুরোধ জানানো হয়। বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ আবেদনকারীদের কোনো মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত এজেন্টের ওপর নির্ভর না করে সরাসরি সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে। যৌথ বিবৃতিতে দেশগুলো স্পষ্ট করেছে যে কোনো দেশের মিশন বা দূতাবাসী ভিসা পাইয়া দেওয়ার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করলে আবেদনকারীরা চরম আর্থিক ক্ষতি ও আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। এমনকি জাল নথি ব্যবহারের ফলে সংশ্লিষ্ট দেশে আজীবনের জন্য প্রবেশে নিষেধাজ্ঞাও আসতে পারে। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে উভয় দেশ। বৃহস্পতিবার পুত্রজয়াতে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের সাক্ষাতের পর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ কাঠামোগত সমস্যার সমাধান করে মধ্যস্বত্বভোগীর সংখ্যা ও অভিবাসন ব্যয় কমানো, বিশ্বস্ত ও যোগ্য নিয়োগ এজেন্সি ব্যবহার এবং আটকে থাকা অবশিষ্ট কর্মীদের দ্রুত নিয়োগ সহায়ক ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। মাহাদি আমিন জানান, বাংলাদেশি জনশক্তির রপ্তানি ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মাহাদি আমিন বাংলাদেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা পৌঁছে দেন এবং তার পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন। সৌদি আরবে কর্মরত প্রবাসী ও স্থানীয় কর্মীদের বেতন নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে যুগান্তকারী এক উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী কোনো কর্মীর বেতন দিতে নির্ধারিত সময়ের চেয়ে ৩০ দিন দেরি হলে দীর্ঘ আইনি লড়াই ছাড়াই সরাসরি পাওনা আদায়ের ব্যবস্থা নিতে পারবেন ভুক্তভোগী। বিচার ও মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ এই ডিজিটাল সুবিধা পেতে কর্মীর কর্মসংস্থান চুক্তিটি অবশ্যই কিউআ প্ল্যাটফর্মে নিবন্ধিত থাকতে হবে। বেতন দেওয়ার নির্ধারিত তারিখ ৩০ দিন পার হলে ভুক্তভোগী কর্মী সরাসরি নাজিস পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের পর নিয়োগকর্তাকে নোটিশ দেওয়া হবে এবং তিনি আপত্তি জানাতে সময় পাবেন মাত্র ৫ দিন। আগে বকেয়া বেতনের জন্য কর্মীদের শ্রম আদালতে গিয়ে মাসের পর মাস বিচারের অপেক্ষা করতে হতো। এখন অনলাইনেই দ্রুত এর সমাধান মিলবে। শ্রমবাজারে স্বচ্ছতা বৃদ্ধি ও অধিকার সুরক্ষায় নির্দিষ্ট মেয়াদী চুক্তির কর্মীদের জন্য এই ব্যবস্থার দ্বিতীয় ধাপ ইতিমধ্যে কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কর্মীদের চুক্তি হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরে আনা হবে। তিনি জানান, চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। একজনের দাফন মধ্যপ্রাচ্যে হয়েছে। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ বৃহস্পতিবার দেশে এসেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি আটকে পড়াদের সরকারি খরচে দেশে ফিরে আনা হবে। এদিকে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দাফন কাজের জন্য ৩৫,০০০ টাকা হস্তান্তর করা হয়। আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে প্রবাসী শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজারাত দিব্যা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত হন। ওমানের রাজধানী মাসকাটে যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা। পরিচ্ছন্নতার জন্য একসময় বিশ্বজুড়ে প্রশংসিত এই শহরের এমন বেহালদশার জন্য তারা ভারত, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা প্রবাসী শ্রমিকদের জীবনযাপন ও সংস্কৃতিকে দায়ী করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নাগরিকের করা এমন একটি পোস্ট ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি করেছে। তালেব আল মুকবালি নামের ওই ওমানি নাগরিক ময়লার বিশাল স্তূপের 3টি ছবি শেয়ার করে লিখেছেন, দৃশ্যগুলো ভারত, পাকিস্তান বা বাংলাদেশের নয়, বরং তার নিজের দেশের রাজধানী মাসকাটের প্রাণকেন্দ্র আল রুসাইল শিল্প এলাকার। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ওই দেশগুলো থেকে আসা বাসিন্দারা তাদের নিজস্ব সংস্কৃতি মাসকাটে নিয়ে এসেছেন, যার ফলে শহরের পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছে। এ দৃশ্যকে তিনি বমি উদ্রেককারী বলেও আখ্যায়িত করেন। তার প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় রাস্তার পাশে ভবনের গা ঘেঁষে এবং খোলা জায়গায় প্লাস্টিকের ব্যাগ, কার্টুন ও অন্যান্য বর্জ্যের বিশাল স্তূপ পড়ে আছে, যা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করেছে। শিল্প এলাকায় বর্জ্য অব্যবস্থাপনার এমন চিত্র সামনে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মূলত শিল্প এলাকাগুলোতে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বসবাস করেন এবং সেখানে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত সুবিধার অভাব বা অসচেতনতার কারণে অনেক সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্থানীয়দের এমন সরাসরি দোষরও প্রবাসী শ্রমিকদের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পবিত্র হজ পালন করতে আসা লাখো মুসল্লির অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক করতে নতুন ওয়েলকাম আইডেন্টিটি বা একীভূত স্বাগত পরিচিতি সেবা চালু করেছে সৌদি আরব। দেশটির গণমাধ্যম মন্ত্রণালয়ের ইউনিফাইড মিডিয়া অপারেশন সেন্টার ফর হজের এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হল হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং তাদের জন্য একটি সুসংহত অভিজ্ঞতা নিশ্চিত করা। হজ ও ওমরা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সৌদি ট্যুরিজম অথরিটির সম্মিলিত অংশগ্রহণে এই পিলগ্রিম সার্ভিস প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। নতুন এই ব্যবস্থার ফলে সৌদি আরবে প্রবেশের মুহূর্ত থেকেই হাজিরা সব ধরনের তথ্য ও সচেতনতামূলক বার্তা একটি নির্দিষ্ট অভিন্ন কাঠামোর আওতায় পাবেন। বিমানবন্দর থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা রাজপথের প্রচার মাধ্যম সব জায়গায় একই নকশা ও বার্তা ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় ইসলামী ও মানবিক মূল্যবোধ আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। মূলত বিশ্বজুড়ে আগত মেহমানদের কাছে সৌদি আরবের একটি ঐক্যবদ্ধ অতিথিপরায়ণ ভাবমূর্তি তুলে ধরতেই এই আধুনিক সেবা নিশ্চিত করা হয়েছে, যা মক্কা ও মদিনায় অবস্থানরত হাজিদের সফরকে আরও মর্যাদাপূর্ণ ও স্মরণীয় করে তুলবে। উন্নত জীবনের সন্ধানে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আরও একবার সলিল সমাধি ঘটল বহু মানুষের। ইতালির উপকূলের কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশের অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনা এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR রোববার এ তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে গত শুক্রবার রাতে লিবিয়ার তাজুরা বন্দর থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তবে যাত্রার মাত্র কয়েক ঘন্টার মাথায় মাঝ সমুদ্রে বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। ইতালীয় কোস্টগার্ডের সহায়তায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন। উদ্ধারকৃতদের বর্তমানে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বেঁচে ফেরা এক অভিবাসন প্রত্যাশী জানান, ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী তোলায় সাগরের ঢেউয়ে নৌকাটি টালমাটাল হয়ে পড়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, দালালের প্রলোভনে পড়ে প্রতি বছর হাজারো তরুণ এভাবে নিজের জীবন তুচ্ছ করে অনিশ্চিত পথে পা বাড়াচ্ছেন। IOM এর তথ্য অনুযায়ী চলতি বছরই ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহে একই এলাকায় ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। একের পর এক এমন বিয়োগান্তক ঘটনা ঘটলেও থামছে না জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার এই ভয়ঙ্কর প্রবণতা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।